সোলো লেভেলিং এপিসোড 1 এর শুরুতে দেখানো হয় যে 3 বছর আগের একটি দ্বীপে কিছু সংখ্যক লাল এবং সাদা রঙের পিঁপড়া কিছু হান্টারদের সাথে লড়াই করছে। আপনাদের জানিয়ে রাখি, হান্টাররা মনস্টারদের সাথে লড়াই করে দেশকে নিরাপদ রাখে। হান্টারদের মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে। হান্টারদের র‍্যাঙ্ক অনুযায়ী তাদের বিভক্ত করা হয়েছে। তাদের শক্তি সম্পর্কে জানা যায়, অর্থাৎ যাদের এস র্যাঙ্ক তারা সর্বথেকে বেশি শক্তিশালী হান্টার এবং যাদের র‍্যাঙ্ক ই তারা সর্বথেকে দুর্বল হান্টার হয়ে থাকে। এর মধ্যে 6টা র‍্যাঙ্ক আছে, যেগুলো শক্তিশালী ক্রমবিন্যাসে অনুসারে এস, এ, বি, সি, ডি এবং সর্বনিম্ন ই র‍্যাঙ্ক। আপনাদের আরো জানিয়ে রাখি যে টোটাল কোরিয়ার মধ্যে 9 জন এস র্যাঙ্ক হান্টার আছে। পরবর্তীতে জিনো অর্থাৎ এই অ্যানিমের প্রধান চরিত্র 10ম এস র্যাঙ্ক হান্টার হবে। এই দেশে মোট 8টি গিল্ড রয়েছে। প্রত্যেক গিল্ডের মোট 8 জন মেম্বার থাকে যারা খুবই শক্তিশালী হয়ে থাকে। হান্টারদের মধ্যে অনেক শক্তিশালী তারতম্য রয়েছে, যেমন কেউ কেউ হান্টার শুধুমাত্র মারামারি করতে পারে, তাদের ব্যাটেল হান্টার বলে, এবং কিছু কিছু হান্টার শুধু আছে হিলিং এর জন্য, তাদের হিল হান্টার বলে। কোনো হান্টার যদি লড়াইয়ের সময় শরীরে আঘাত পায়, তাদের তাৎক্ষণিক জাদু শক্তির মাধ্যমে সুস্থ করার কাজ হলো হিলারদের। যত বড় র‍্যাঙ্ক এবং ততই শক্তিশালী তারা হয়। আমরা আবার সেই এপিসোডে ফিরে আসি। সেই দ্বীপের লাল এবং সাদা পিঁপড়ার সাথে যেসব হান্টাররা লড়াই করছিল তারা খুবই দুর্বল হান্টার ছিল। তাদের মধ্যে প্রায় সি র‍্যাঙ্ক এবং ডি র‍্যাঙ্কের হান্টার ছিল এবং কিছু সংখ্যক ই র‍্যাঙ্কের হান্টারও ছিল। তারা সেই সব পিঁপড়াদের সাথে লড়াই করে পেরে উঠছিল না। অনেক দুর্বল হান্টার হওয়াতে তাদের সাথে কিছু সংখ্যক মানুষ খুবই আহত এবং কিছু সংখ্যক মানুষ মারাও গিয়েছে। কিছুক্ষণ পর এস র‍্যাঙ্ক হান্টারদের একদল আসে তাদের সাহায্য করার জন্য। এস র‍্যাঙ্কের হিলার এসে তাদের নিমিষের মধ্যেই হিল করে তুলে এবং তারা সুস্থ হয়ে আবার ফাইটে ইনভলভ হয়। তারা খুবই শক্তিশালী এবং সাহসিকতার সাথে ফাইট করছিল। এইসব পিঁপড়াদের সাথে লড়াই করে সেই সব পিঁপড়ার সংখ্যা অনেক ছিল। সেইখান থেকে কিছু সংখ্যক পিঁপড়া শহরে চলে এসে আক্রমণ করার জন্য নদী পার হয়। শহরে থাকা একজন এস র‍্যাঙ্ক হান্টার এবং কিছু ই ও ডি র‍্যাঙ্ক হান্টারদের নিয়ে এই পিঁপড়াদের থামায়। আপনাদের মনে আসতে পারে এই প্রশ্নটি যে এইসব পিঁপড়া কোথা থেকে আসছে আর কেনই বা এখানে এসে আক্রমণ করছে। তা জানতে হলে 10 বছর পূর্বে যেতে হবে। 10 বছর আগে আমাদের পৃথিবীর সাথে ভিন্ন গ্রহের একটি গেট বা দরজার মাধ্যমে সংযোগ স্থাপন হয়। এইসব গেটের ভেতরে মনস্টার ছিল। সেসব মনস্টারদের মানুষের তৈরি বন্দুক দিয়ে মারা যায় না, তাই সেসব মনস্টারদের মারার জন্য হান্টারদের আসতে হয়। হান্টাররা এক একজন এক এক শক্তির অধিকারী, তা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। তারা গেটে প্রবেশ করে গেটের ভেতরে থাকা মনস্টারদের মারার পর যখন তারা সেই গেটের বসকে মেরে ফেলে, তার কিছু সময় পর গেট অটোমেটিক বন্ধ হয়ে যায়। এইসব গেটের ভেতরে অনেক মূল্যবান রত্ন থাকে। এইসব রত্নের মূল্য অনেক বেশি। এই গেটে থাকা মনস্টারদের আর এরপর মূল্যবান জিনিস দিয়ে তৈরি হয় নতুন নতুন হাতিয়ার, ভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে পারে। এসব গেটে তারা অনেক সময় অনেক মূল্যবান রত্ন পায় বলে রাখা ভালো যে হান্টারদের যেমন র‍্যাঙ্ক থাকে, ঠিক সেই রকম গেটের ভেতরে থাকা মনস্টারদের শক্তি অনুযায়ী তাদেরও র‍্যাঙ্ক দেওয়া হয়েছে। এস র‍্যাঙ্ক, এ র‍্যাঙ্ক, বি র‍্যাঙ্ক, সি র‍্যাঙ্ক, ডি র‍্যাঙ্ক এবং ই র‍্যাঙ্ক গেট। প্রত্যেক গেটের র‍্যাঙ্ক অনুযায়ী মানুষ প্রবেশ করে। সেই দ্বীপের ঘটনার ফিরে আসি। বর্তমান সময়ে আমরা কয়েকজন লোককে দেখতে পাই যারা একটি গেট এর সামনে এসে কথা বলছে। সেই সময় আমাদের গল্পের প্রধান চরিত্র সাং জিনহুকে দেখতে পাই। এই সময় আমাদের প্রধান চরিত্র খুবই দুর্বল এবং সাদাসিধা ছিল। তাকে দেখে বাকি লোকজন তার মজা নিচ্ছিল। গেটের ভেতরে যাবে, সেখানে থাকা মূল্যবান রত্ন নিয়ে। জিনুর পাস্ট লাইফ সম্পর্কে বলতে গেলে জিনু খুবই দুর্বল একজন ছেলে ছিল। তার একটা ছোট বোন এবং তার মা কোমায় রয়েছে। তার এক ধরনের রোগ হয়েছে যার কারণে সে কোমায় চলে গিয়েছে। বাড়ির বড় ছেলে হিসেবে তার মা এর চিকিৎসা এবং বোনের কলেজ খরচ জিনুকে চালাতে হয়। সে একসময় শ্রমিকের কাজ করছিল। তো একদিন সে সিমেন্টের বস্তা টানতে টানতে কিছু হান্টারদের কথা শুনে, যারা মোটামুটি বড় লোক ছিল। তাদের র‍্যাঙ্ক বড়, তাদের ইনকামও সুযোগ সুবিধা অনেক বেশি। তাই এই বিষয় বিবেচনা করে জিনু হান্টার হওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনেক দুর্বল হান্টার ছিল, তাই সে মরতে মরতে বেঁচে যেত। একটা
স্পয়লার বা আপনাদের জন্য জানিয়ে রাখি যে জিনুর বাবা একজন খুবই শক্তিশালী হান্টার। আমরা পরে জিনুর বাবাকে দেখতে পাবো। এই বিষয়ে না যাই, মূল গল্পে ফিরে আসি। জিনু নতুন একটি গেটে প্রবেশ করার জন্য গল্পের শুরুতে যাদের কথা বলেছিলাম তাদের সাথে যোগ হয়। তাদের সাথে জিনু সেই গেটে প্রবেশ করে। গেটের ভেতরে থাকা মূল্যবান রত্ন নিয়ে সেগুলো বিক্রি করে জিনু তার বোনের কলেজ খরচা এবং মার চিকিৎসা খরচা চালায়। জিনুকে টিমের সাথে গেটে প্রবেশ করার পর তারা খুবই ভালো টিম ছিল। জিনুর সাথে জুহি নামক একজন কিলার ছিল। সে জুহির সাথে কিছুক্ষণ কথা বলে। এরপর তারা সবাই সেই গেটের ভেতরে প্রবেশ করে। জিনু তার পেটে আঘাত পায়। জুহি একজন হিলার, তাই সে জিনুকে হিল করতে শুরু করে তাৎক্ষণিক। কিন্তু জুহি খুবই লো র্যাঙ্ক হিলার হওয়ার কারণে জুহি এত বড় র্যাঙ্কের হিলার নয়, তাই সে কাউকে সুস্থ করতে গেলে অনেক শক্তি ব্যয় হয় এবং সময় লাগে। দৃশ্য কাট হয়ে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সাথে তার বিশ্বস্ত লোকের মধ্যে এসে মূল্যবান কিছু রত্ন সম্পর্কে কথোপকথন শুনতে পারি। দৃশ্য আবারও জিনু টিমের কাছে আসে। তারা যে গেটে প্রবেশ করেছিল সেই গেটের ভেতরে থাকা বস মাস্টারকে হারিয়ে ফেলে। একটা প্রাচীন গুহারও সন্ধান পায়। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে সেই গুহারও প্রবেশ করবে, কিন্তু কেউ কেউ দ্বিমত পোষণ করে। পরে সিদ্ধান্ত পায় ভোটের মাধ্যমে। বলে রাখা ভালো যে তারা যে গেটের ভেতরে প্রবেশ করছিল সেই গেট এর বসকে মেরে ফেলা হয়েছে, তাই গেটটি কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। তাদের কাছে সময় খুবই কম রয়েছে। এরপরের দৃশ্যে কাট হয় আমরা একটি ল্যাব দেখতে পারি। সেই ল্যাবে একটি বড় বল আছে। সেই বল মানুষকে হাত দিলেই তার শক্তি কতটুকু রয়েছে তা বুঝে যায়। সে সময় একটা রাস্তার মধ্যে চলাচল করা একজন মহিলার থেকে দুইজন ছিনতাইকারী তাদের বাইক নিয়ে সেই মহিলারও পার্স ব্যাগ চুরি করে। সেই চোরদেরকে বাধা দেয় চাহিয়া নামক একজন হান্টার। বলে রাখা ভালো যে সে হচ্ছে 9th S rank হান্টার। পরবর্তীতে গিয়ে জিনহু হবে 10th S rank হান্টার এবং সব থেকে বেশি শক্তিশালী হান্টার। দৃশ্য আবারও সেই প্রাচীন গুহার ফিরে আসি। জিনহু এবং তার বাকি মেম্বাররা সেই গুহার মধ্যে একটি বড় দরজা দেখতে পায়। গুহার মধ্যে সেই বড় দরজা দিয়ে জিনহু এবং তার বাকি সাথীরা প্রবেশ করে। দরজার ভেতরে অনেকগুলো মূর্তি ছিল। তার মধ্যে একটি মূর্তি অনেক বড় ছিল। সেই বড় মূর্তির পাশে একটা ছোট মূর্তি হাতে প্রাচীন ভাষায় 3টা শর্ত লেখা ছিল। জিনু যাদের সাথে আসছে তাদের মধ্যে যে লিডার ছিল সে এইসব প্রাচীন ভাষা পড়তে পারে। সেই পাথরের 3টা শর্ত ছিল এরকম: প্রথম হচ্ছে ঈশ্বরের শ্রদ্ধা করো, দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের প্রশংসা করো এবং তৃতীয় হচ্ছে প্রমাণ করো তুমি ঈশ্বরের জন্য নিজের জীবন বলিদান দিতে পারবে। এই 3টা শর্ত পড়ার সাথে সাথেই দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। সবাই বুঝতে পারছিল না কিভাবে দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেছে। জিনুর টিমের থাকা একজন লোক দরজার কাছে যেতেই দরজারও পাশে থাকা মূর্তি জেগে যায় এবং সেই লোকটার মাথার শরীর থেকে আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে প্রায় সবাই আতঙ্কিত এবং ভয় ভীতিকর অবস্থায় পড়ে যায়। জিনু পিছনে সেই বড় মূর্তির দিকে তাকিয়ে এবং সেই বড় মূর্তির চোখের দিকে তাকায়। মূর্তির চোখ দুটো জিনহুর দিকে তাকায়। এই বড় মূর্তিটাই ছিল ঈশ্বর বা সেই প্রাচীন গুহার শয়তান। এরপর আমরা জিনহুর ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এর আগে অনেকবার মারা যেতে যেতে ভাগ্যেরও কারণে প্রতিবার বেঁচে যেত। হঠাৎ করে সেই বড় মূর্তিটার চোখে দিয়ে লেজার বের হয়, যার ফলে সেখানে থাকা আরেকজন মহিলা মারা যায়। এরপর সবাই সেই মূর্তির সামনে মাথা নত করে। জিনু আগে বুঝতে পেরে গিয়েছিল। এরপর জিনুর ভীতুর চেহারা দেখে এর এপিসোড 1 শেষ হয়।